শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডের মূল চালিকা শক্তি হচ্ছেন শিক্ষকরা। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমন একদল শিক্ষক আছেন যারা শিক্ষার আলো জ্বেলেও নিজেরা থাকেন অন্ধকারে। তারা নন এমপিওভুক্ত শিক্ষক। সরকারের কাছ থেকে বেতন ভাতার স্বীকৃতি না পাওয়ায় দিনের পর দিন তারা বিনা বেতনে অথবা নামমাত্র বেতনে শিক্ষাদান করে চলেছেন। এমপিও মান্থলি পে অর্ডার। এমপিও হলো সরকারের পক্ষ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন ভাতার সরকারি অংশ। কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও হাজার হাজার প্রতিষ্ঠান এই সুবিধার বাইরে রয়েছে। এদেরকে বলা হয় নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সংখ্যা লক্ষাধিক। তারা শিক্ষকতার সব দায়িত্ব পালন করেও সামান্যতম সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। এর সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার মানের উপর। আর এই এমপিওভুক্তির দাবিতে বারবার রাস্তায় নেমেছেন এইসব শিক্ষকরা। সারা দেশ হতে গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। অনশন করছেন, বৃষ্টিতে ভিজছেন, রোদে পুড়ছেন, আর বারবার মিলছে শুধুই আশ্বাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশে 3 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে: সরকারি, এমপিওভুক্ত আর নন এমপিওভুক্ত। সরকারি আর এমপিওভুক্ত শিক্ষকরা নিয়মিত বেতন ভাতা পেলেও নন এমপিওভুক্ত শিক্ষকরা পান না কোনো রকম বেতন ভাতা, অথচ নিয়মিত সকল কাজই করে থাকেন, যার ফলে তারা শেষ পর্যন্ত নেমেছেন আন্দোলনে। দর্শক মণ্ডলী, এই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের কাছ থেকে আমি জানতে পারলাম এমন শিক্ষক আছেন গত 28 থেকে 30 বছর ধরে শিক্ষকতা করছেন, অথচ আজ পর্যন্ত একটি টাকাও কোনো রকম বেতন ভাতা পাননি। তাহলে এই শিক্ষক আর তার পরিবার কিভাবে চলে, সেটাই আজকে প্রশ্ন। আর এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, এই সমস্যার সমাধান নিয়ে আজকে কথা বলবো, চলুন আমার সাথে। তবে তাদের এই আন্দোলন যে শুধু এবারই হচ্ছে তা কিন্তু না। এই আন্দোলন দীর্ঘদিনের। ইতিপূর্বে এইসব শিক্ষকদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাদের জন্য মূল কাজটি কেউই করেনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শিক্ষকতার জীবনকে মনে করছিলাম আদর্শ পেশা, সেই হিসাবে লেখাপড়া করেছি অত্যন্ত আনন্দের সহিত। তারপর লেখাপড়া করে বিদেশ যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু তখনকার সময় মনে আসলো বিদেশ গিয়ে হয়তো অন্যের চাকরি করব, তার চাইতে আমি লেখাপড়া করে কষ্ট করে আমার দেশের জন্য আমার এলাকার সন্তানাদিদেরকে লেখাপড়া করাবো, এই প্রত্যাশা নিয়ে এই বিদেশ না গিয়ে শিক্ষকতায় যখন কামিল পাস করেছি, প্রথমে একটি ইবতেদায়ী মাদ্রাসা ছিলাম তখনকার, তারপর একটি দাখিল মাদ্রাসায় কর্মরত হলাম। তখনকার সময় থেকেই এই শিক্ষকতা করে মনে মনে ভাবছিলাম যে মহিলা প্রতিষ্ঠান অচিরেই এমপিওভুক্ত হয়ে যাবে, এই আশা করে এই প্রায় 27-28 বছর প্রায় হয়ে গেছে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে। এই 28 বছরে আপনি কোনো বেতন পাননি? জি না, প্রতিষ্ঠানের কোনো বেতন পাই নাই। কিন্তু আমি বলতে পারেন তাহলে কিভাবে আপনার পরিবার পরিজন চালাচ্ছেন? এই পরিবার পরিজন চালাতে গিয়ে কষ্ট করেও পাশাপাশি ইমামতির পেশায় নিয়োজিত করে ছাত্রদের টিউশনি করে লেখাপড়া করাইয়ে উপার্জনকৃত অর্থ দিয়ে নিজের পরিবার পরিজনের খুব মানবতার জিন্দেগিতে চালাতে হচ্ছে। দীর্ঘ প্রায় 28 বছর চলে গেছে, এখনও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয় নাই।
সেই হিসাবে আজকে 4 দিনের কর্মসূচি শুনে এখানে এসেছি, যাতে আমরা আমাদের এই দাবি দেওয়াকে আদায় করে সরকার মহোদয় যেন আমাদের এই প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে এবং সরকার মহোদয় যেন আমাদের এই দাবিকে পূরণ করেন। আজকে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকেরা বিনা বেতনে চাকরি করতে করতে অবসরে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আজকে তারা তাদের জীবনের সেই সুন্দরতম জীবন তারা গঠন করতে পারেনি। আমাদের সন্তানেরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু তাদের যেভাবে ভরণ পোষণ করা দরকার, যেভাবে পড়ালেখা করানো দরকার আমরা করতে পারিনি। আমার বড় মেয়ে ফাতিমা খান তামান্না, তিনি মেডিকেলে 64 পেয়েছিলেন, কিন্তু প্রাইভেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি পড়াতে সক্ষম হইনি, কারণ আমি বেতনভুক্ত হতে পারিনি, যার কারণে আমার সংসার পরিচালনা করা কঠিন হয়। আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে 7 সদস্য বিশিষ্ট আমাদের সমন্বয়কবৃন্দ, উপদেষ্টা মহোদয়, সেই সময়ের শিক্ষা সচিব সিদ্দিক জুবাইর স্যার সহ আমাদের একটা বৈঠক হয়। সেই বৈঠকে আমাদের দাবি সমূহ ওনারা মেনে নেন এবং বলেছেন আপনাদের মে মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে এবং জুলাইয়ের 1 তারিখ থেকে আপনারা বেতনভুক্ত হবেন। কিন্তু আমরা আজকে নভেম্বর মাস পড়ছে, তাহলে এই কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। এই মাঝখানে এসে আমাদেরকে নীতিমালার দোহাই দিয়ে, নীতিমালার সংশোধনীর দোহাই দিয়ে শুধু কালক্ষেপণ এবং টাল বাহানা, যে নীতিমালা সংশোধন 2-3টা পাতা, এটা 2 ঘন্টা 3 ঘন্টার কাজও না আমরা মনে করি। আমরাও শিক্ষক, আমরাও দপ্তর চালাই, এটা শুধু কালক্ষেপণ ছাড়া, শিক্ষকদের সাথে প্রহসন ছাড়া আর কিছু না। যার কারণে বাধ্য হয়ে আমরা সারা দেশে কয়েকটা বিভাগে, রংপুর বিভাগ শিক্ষক সমাবেশ থেকে শুরু করে আমরা বগুড়া শিক্ষক সমাবেশ করেছি, আমরা সিরাজগঞ্জের শিক্ষক সমাবেশ করেছি, আমরা রাজশাহীতে শিক্ষক সমাবেশ করেছি, আমরা বরিশাল, খুলনা সহ ময়মনসিংহ বিভাগীয় শিক্ষক সমাবেশের মাধ্যমে এই শিক্ষকদেরকে জানিয়ে দিয়েছি যে আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম, সরকারের কাছ থেকে যে কথা নিয়ে আসছিলাম আমরা রাখতে পারিনি, অতএব আপনাদেরকে আবার রাজপথে আসতে হবে। আমাদের কথা আমরা উঠাই নিলাম, আপনারা আসেন, আপনাদের কথা এখানে বলে তারপরে আমরা দায় মুক্ত হব বলে মনে করি। এই দায় মুক্তি থেকে যেহেতু বাধা দিয়ে আমরা শিক্ষকদেরকে রাজপথে এনেছি, এই ভূভুক্ষ শিক্ষক যারা বিনা বেতনে 20-25 বছর যাবৎ শিক্ষকতা করে কোনো কিছুই পায় না, এই শিক্ষক দ্বারা তার পরিবার পরিজন চালাতে তারা হিমশি খায়, তাদের সন্তানদেরকে লেখাপড়া খরচ দিতে পারে না, সামাজিক মর্যাদা নাই, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করতে পারে না। এই শিক্ষকদেরকে যারা অর্থনৈতিক চরম সংকটে আছে তাদেরকে আবার ঢাকায় এনে এই কষ্ট দিয়ে যদি দাবি আদায় না হয় তাহলে এই দায়ভার সরকারকেই নিতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বেসরকারি খাতে বর্তমানে 92,392টি শিক্ষা প্রতিষ্ঠান চালু রয়েছে। মাসিক পে অর্ডার বা এমপিও সুবিধাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা 26,104টি, বাকি 66,287টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়। অর্থাৎ বেসরকারি খাতের মোট শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 73.6%ই এমপিও সুবিধার বাইরে। এই প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়, অনার্স মাস্টার্স কলেজ, মেডিকেল ও ডেন্টাল কলেজ, এনজিও পরিচালিত স্কুল, প্রাথমিক বিদ্যালয়, আইএসটি ম্যাথস পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যুক্ত করা হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এমপিওভুক্ত নয় এমন বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের, বিশেষ করে স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা নানামুখী আর্থিক দুর্দশায় ভুগছেন। কারণ এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মাসিক বেতন নির্ভর করে শিক্ষার্থীর সংখ্যা ও টিউশন ফি-এর উপরে। ফলে ছাত্র সংখ্যা কমে গেলে তাদের আয়ও ব্যাপকভাবে কমে যায়। অনেক ক্ষেত্রে মাস শেষে ন্যূনতম জীবন ধারণের মতো অর্থ পান না এ সকল শিক্ষকরা। অনজাস্টিস নামে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যদিও 11 মাস পার হয়ে গেল, তারপরেও আমরা অনজাস্টিস সরকারের কাছে আমরা এখন পর্যন্ত চরম বৈষম্যের শিকার হয়ে আছি। বিগত সরকারের আমলে যারা বৈষম্যের শিকার হয়েছিল, প্রশাসনের ভাইয়েরা, মন্ত্রণালয়ের সচিবেরা, সমস্ত জায়গা থেকে তারা তাদের মর্যাদা এবং সম্মান ফিরে পেয়েছে। অনেকে চাকরি শেষ এলো, বেতন পেয়েছে। বড় দুঃখজনক হলেও সত্য যে জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড, আর ওই মেরুদণ্ডের বড় মেরুদণ্ড হচ্ছে শিক্ষকেরা।
এই শিক্ষকরা অভুক্ত, তারা আজ পর্যন্ত বেতন পায় না। আমরা 25 বছর চাকরি করছি, আমরা সরকারকে ফর্ম ফিল আপের পয়সা দিই, আমরা সরকারকে রেজাল্ট উপহার দিই, প্রতি বছর আমরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য সরকার আমাদেরকে কিছু দিতে পারে নাই। আমরা সরকারকে দিচ্ছি, সরকার আমাদের কাছে ঋণী নাই, আমাদের কাছে সরকার ঋণী। আমরা প্রতি বছর পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে ফলাফল দিচ্ছি। সম্মানিত, আজকে এই আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, বারবার আমাদেরকে রাস্তায় এসে আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, আমাদের আশা পূরণ করে নাই। এবারের মতো শিক্ষকেরা শেষবারের মতো এসেছে বড় আশা নিয়ে। এবার যদি সরকার প্রজ্ঞাপন দিয়ে প্রত্যেকটা স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে কোড না দেয়, এমপিও কোড না দেয়, তাহলে এই শিক্ষকরা তাদের জীবনের শেষ সম্বলটুকু মানে জীবনটুকু রাস্তায় ঢেলে দিয়ে যাবে, রক্ত রাস্তায় ঢেলে দিয়ে যাবে, বাড়ি আর ফিরে যেতে চায় না। কারণ নন এমপিও অবস্থায় আমাদের সম্মান মর্যাদা পরিবারের কাছে নাই, বাবা হিসাবে সন্তানের কাছে মর্যাদা নাই, সামাজিক মানুষ হিসেবে সমাজে আমাদের কোনো দাম নাই। সুতরাং এই অবহেলিত জীবন আর আমরা রাখতে চাই না। সরকার যদি আমার দাবি না মানে, তাহলে জীবনটুকু রাস্তায় সমস্ত শিক্ষক একসাথে দিয়ে বিদায় নেব। আমরা দেখলাম যে গত 4-5 দিন ধরে আপনারা রাস্তায় বসে আছেন, এখানে 24 ঘন্টা কাটাচ্ছেন। আপনারা ক্লাস ছেড়ে রাস্তায় কেন? আসলে যখন পেট ফাঁকা থাকে, অর্থাৎ কাজের আমি যে কাজ করছি কাজের পারিশ্রমিক না পাই, যখন আমি আমার ফ্যামিলিকে না টানতে পারি, তখন তো কি বলবো যে নিজেকে ফোকাসে না আনা ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দাবি, আমাদের যে বঞ্চনা, আমরা যে বিতাড়িত, আমরা যে নির্যাতিত, তো এখান থেকে আমরা বেরোতে পারবো না। আমিও বুঝি যে যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করছি, তো সেখানে প্রতিষ্ঠানে পাঠদান করাটাই আমার কাজ। এবং তার সাথে কী কাজ হলো আমি যে পরিশ্রম করব, আমার ন্যায্য পারিশ্রমিক দরকার। আমার তো বাড়তি কিছু চাওয়া না, আমি পারিশ্রমিক চাচ্ছি। তো আপনারা জানেন যে আমরা শুধু 4 দিন না, আমরা আন্দোলন করেছি আপনার 23 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত, 25-এ সেখানে 17 দিন আমরা ছিলাম। সেখানে আমাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনারা আন্দোলন ছেড়ে দেন, আপনারা বাড়িতে ফিরে যান, প্রতিষ্ঠানে ফিরে যান, আমরা আপনাদেরকে মে মাসে প্রজ্ঞাপন দেব এবং জুলাই মাসে আপনারা বেতন পাবেন। তো ব্যাপারটা হলো যে ওই বিশ্বাসে আমরা চলে গেছি, আন্দোলন ছেড়ে দিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, মে গেছে, জুন গেছে, সব চলে গেছে, বাট আমাদের ওই আশ্বাসই রয়ে গেছে, ওখানে আর বিশ্বাসতা নাই। তারপরে আমরা আবার আন্দোলনে আসি আপনার 21শে জুন। তো সেখানেও 3 দিন আন্দোলন করা হয়, 21, 22, 23 জুন 25-এর। তো সেখানেও আমাদেরকে বলা হলো যে আপনারা আন্দোলন ছেড়ে দেন, আপনারা ফিরে যান, সামনে এইচএসসি পরীক্ষা, ডিউটি করতে হবে, শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। তো সেই হিসাবে আমরা সেখানেও বিশ্বাস করে বাসায় ফিরে গেলাম। এর মধ্যে আমাদের ডিউটি করা হলো, রেজাল্ট হলো, একটু পারিশ্রমিক আমরা পেলাম। তো যাই হোক, কিন্তু তারপরে দেখলাম যে না, আমার দেশের প্রেক্ষাপটে যে দেখলাম যে খেতে পায় না তাকে খেতে দিও না, আর যে খেতে পায় তাকে আর একটু ভালো খাবার দেওয়ার ব্যবস্থা করে দাও। এটা বড়ই বেদনার কিন্তু, কেননা আমি একই বই একই পড়া, তাহলে আমি কেন বেতন ছাড়া, আমরা কেন বেতন ছাড়া বলতে পারি না? হ্যাঁ বলতে পারি। আবার এটাও বলতে পারি যে আমাদের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদেরকে আমার জানানোর জন্য আপনাদের মাধ্যমে যে আপনাদের বুঝতে হবে যে আপনার শিক্ষক যদি না বাঁচে, আপনি কিন্তু শিক্ষা বাঁচবে না, আর শিক্ষা যদি না বাঁচে আপনার দেশ বাঁচবে না। আমরা হচ্ছি সর্বনিম্নের গ্রেডের শিক্ষক। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো 20 বছর 30 বছর যাবৎ আমরা আমাদের যৌবনের সোনালী সময়টুকু ব্যয় করে ফেলছি। আমাদের পারিবারিক এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে আমরা পড়াশোনা করে ইচ্ছা করলে ঢাকা শহরে আমরা মোটামুটি সম্মানজনক জীবনযাপন করতে পারতাম। আমরা ছাত্র জীবনে সর্বোচ্চ পরিশ্রম করে পড়াশোনা করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এবং সরকারি বিধি মোতাবেকই আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি। কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা শুধু সোনার হরিণের পিছনে হাঁটতে হাঁটতে আমাদের জীবনের শেষ লগ্নে চলে আসছে। এখন আমাদের দাম্পত্য জীবনে কলা হয়, আমরা এখন পরিবারের কাছে বোঝা, আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে বোঝা, আমরা আমাদের পরিবারের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমরা আমাদের ছোটো ভাইদের কাছে হাত পেতে হয়, যারা বিদেশ থাকে তাদের কাছে হাত পেতে হয়। আমার মেয়ে আজকে সকাল বাবা পন্থী বলছে, আব্বু তোমার এমপি ভুক্তির খবর কবে পাবো? আমরা চাই আমরা এই দেশের নাগরিক, আমাদের যে মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আমরা অন্যের সন্ধানে আসছি। আমরা 2 বেলা ডালমুট খেয়ে যেন আমাদের ছোট্ট পরিবারে মা বোনদেরকে নিয়ে, আমার মা আছে বৃদ্ধ মা, খুব কাতরাচ্ছে। যখনই ঢাকা আসবো বলে মা মাথা হাত দিয়ে মুছে বলে যে বাবা তোর কবে সুখবর শুনবো। আমার মা যখন আমাকে বলতে বলে বাবা তুই কখন আসবি, তোর খবর কি, তখন আমি কিছু বলতে পারি না। আমি চাই আমার মতো হতভাগা শিক্ষকরা যেন আমাদের এই মনের কথাগুলো সরকার বুঝে
এবং অতীতে অনেক সরকার ছিল, আমরা যে সরকার আছে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনিও থাকবেন না ক্ষমতা চিরদিন, আপনারা এই দিন থাকবেন। আমাদেরও যৌবন শেষ হয়ে গেছে, আমাদের দাড়ি পাকে গেছে, আমাদের অনেক অসুস্থতা হয়ে গেছে, সোজা দাঁড়িয়ে থাকতে পারে না, 10 মিনিট দাঁড়িয়ে থাকলে বসে যেতে হয়, অনেক রোগ আক্রান্ত, আমরা ট্রিটমেন্ট করতে পারি না, আমাদের কাছে সবাই চাহিদা, বউ বাচ্চা সবাই। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি চাই আমাদের এই নন এমপিও যত স্বীকৃতিপ্রাপ্ত সচল প্রতিষ্ঠানগুলো সরকার একযোগে এমপিভুক্ত ঘোষণা করে দেখ, তাহলে আমরা সরকার যে দোয়া করব, এই দেশ আমাদেরই, আমরা মিলে সরকারের সহযোগিতা করব এবং এই দেশ যেন সুন্দরভাবে সুজলা শ্যামলা বাংলাদেশের আমরা মিলেমিশে থাকতে পারি, আমাদের এই জাতি শিক্ষা যেন শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে, আমরা হয়তো আমাদের কথাগুলো বলতে পারি না, হয়তো আপনাদের সুজন্য বলার চেষ্টা করছি, আপনারা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুঝাবেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই দেশে সঠিক গুণীজন তৈরি হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস.এম. হাফিজুর রহমান বলেন, দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার জন্য নীতিমালা থাকলেও বাস্তবে সেগুলো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না। অনেক প্রতিষ্ঠান কাগজে অস্তিত্ব থাকলেও সেখানে শিক্ষার অনুকূল পরিবেশ নাই, পাশাপাশি দক্ষ শিক্ষক সংকটও রয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা এমনিতেই অনেক কম বেতন পান, আর নন এমপিও শিক্ষকদের তো বেতনেই নেই, ফলে বেসরকারিতে মানসম্মত শিক্ষক পাওয়া যাচ্ছে না, যা সরাসরি শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষার মান বাড়াতে হলে সরকারকে অবশ্যই উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। একই সঙ্গে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তবে এখানে একটি বড় চ্যালেঞ্জ হবে, যেসব বিদ্যালয় এমপিওভুক্ত কিংবা জাতীয়করণ করা হবে তাদের শিক্ষকতার যোগ্যতা যাচাই। এজন্য সরকারকে ধাপে ধাপে এ প্রক্রিয়া চালু করতে হবে। শিক্ষকদের যথাযথ বেতন নিশ্চিত করতে না পারলে শিক্ষার উন্নয়ন একেবারেই সম্ভব নয়। এমন কোনো প্রতিষ্ঠান নাই যে তারা বেতনহীন তারা চাকরি করে। এই বাংলার বুকে আমি 22 বছর যাবৎ আমার প্রতিষ্ঠানে আমি বিনা বেতনে পরিশ্রম দিচ্ছি। আমি আমার পরিবারের মা বাবা নিয়ে 7 জন সদস্যদেরকে নিয়ে আমি মান বেতন জীবনযাপন করছি। এই জগতে হাই সেই বেশি চায় আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই বাংলাদেশে যাদের খাবার আছে তাদেরকে খাবার আরও বৃদ্ধি করে দেওয়া হচ্ছে, তাদের গুণগত মান আরও বাড়াই দেওয়া হচ্ছে, অথচ আমরা ডাল বেত খেতেও পারছি না। আমাদের জন্য সরকার মহল কোনো কিছু করছে না। নন এমপিওদের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমরা যে চিরবঞ্চিত, আমরা যেখানে এসেছি আমাদের আসলে আর ফেরত যাওয়ার কোনো পথ নেই। আমরা হয় এমপির অধিকার প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়ে বাড়ি ফেরত যাব, পাঠদানে ফিরে যাব, নইলে রাজপথে আমরা পড়ে থাকবো। আমাদের ফেরত যাওয়ার কোনো বুদ্ধি নেই। আমরা কি জবাব দেবো আমার পরিবারকে? প্রতিনিয়ত বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, ছোট বাচ্চাটা বারবার জিজ্ঞাসা করে, বাবা তোমাদের কোনো খবর হলো কিনা? এই খবর আমরা কি দেব? আমাদের কি দেওয়ার আছে? নন এমপিওদের কোনো খবর আছে কি? কোনো সংবাদ নেই। আমরা খবরহীন, আমরা সংবাদহীন, আমরা সর্বহারা। আমি একটা কথাই বলতে চাই, আসলে না খেয়ে আমরা কতদিন আমাদের স্বীকৃতি ঠিক রাখতে পারবো, কতদিন আমরা আমাদের ছাত্রছাত্রী ঠিক রাখতে পারবো? একমাত্র অধিভুক্তি বা স্বীকৃতি যেন আমাদের মানদণ্ড হয়। কারণ আমার 5 জন 10 জন স্টুডেন্ট থাকলে আমার প্রতিদিন যাওয়া লাগতেছে। আপনারা খোঁজ নেন, প্রত্যেকটা শিক্ষক কিন্তু আমরা প্রতিদিন স্কুলে যাচ্ছি। আমাদের তো কোনো ছাড় দিচ্ছে না, এমন না যে আমরা সপ্তাহে একদিন যাচ্ছি। এই যে আজকে আমরা এখানে আসছি বা আমরা আসতেছি, আমরা কিন্তু সেই ছুটি নিয়ে আসা লাগতেছে আমাদের প্রিন্সিপালের কাছ থেকে। সুতরাং আমরা সব ঠিকঠাক মতো করতেছি, আমরা বেতন পাচ্ছি না। ব্যান্ড বেইজের প্রতিবেদনে একটি মজার এবং ভিন্ন তথ্য আছে। তারা বলছে, দেশে 822টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কোন ধরনের কিংবা কোন ক্যাটাগরির সেটি তারা শনাক্তই করতে পারেননি। এনজিও পরিচালিত স্কুল রয়েছে 5,581টি, কিন্ডারগার্টেন রয়েছে 26,478টি, ইবতদায়ী প্রতিষ্ঠানের সংখ্যা 4,530টি, আর সব প্রতিষ্ঠানগুলোই নন এমপিও। দাখিল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 6,511টি, আর এর মধ্যে এমপিওভুক্ত 5,166টি, আর নন এমপিও 1,345টি। পরিসংখ্যান ব্যুরো তথ্য বলছে, দেশে কওমি মাদ্রাসা রয়েছে 13,902টি, যার সবগুলোই নন এমপিওভুক্ত। অর্থাৎ কওমি মাদ্রাসার শিক্ষকরা সরকারের কাছ থেকে কোনো রকম অর্থ পান না।
প্রাথমিকের ৬,১৪০টি প্রতিষ্ঠান নন এমপিও, জুনিয়র হাই স্কুলের সংখ্যা ২,৪০৮টি, এর মধ্যে এমপিও ৭৭৯টি আর নন এমপিও প্রতিষ্ঠানের সংখ্যা ১,৬২৯টি। যেটা সত্যি কথা, আমি এখানে আসছি, আমার বাসায় খাবার রেখে আসতে পারি নাই। আমার বাড়িয়ালি আজকে চাল বাইরে থেকে দাঁড় করে নিয়ে আসছে, আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে বাসায় খাবার নাই। আমি প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়ে বলতেছি স্যার বাসায় আমার খাবার নাই, 3 জন সন্তান আছে আমার বাসায়। আমি বললাম স্যার খাবার ব্যবস্থার কিছু করে দেন। স্যার বললেন ঠিক আছে, আমি আপনার বাসায় যোগাযোগ করতেছি। আজকে আমার পকেটে 300 টাকা আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন 300 টাকা আছে। আমি এখানে মানবেতরভাবে জীবনযাপন করতেছি, একটাই উদ্দেশ্য, 2 মুঠো চালের জন্য, 2 মুঠো ভাতের জন্য, যে আমার 2টা সন্তান আছে, 3 মেয়ে আছে, 1-2টা ছেলে আছে, যে তাদের মুখে যেন আমি 2 মুঠো ভাত তুলে দিতে পারি। বিষয়টি নিয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, কলেজ ও প্রশাসন অধ্যাপক BM আব্দুল হান্নান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির মতো সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়া হয়। তবে সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার কোনো সুযোগ নেই, কেননা এমপিও নীতিমালা না মেনেই হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিষ্ঠানের শিক্ষার মান, শিক্ষার্থীর সংখ্যা সব কিছু বিবেচনা নিয়ে এমপিওভুক্ত করা হয়। নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রতিজ্ঞা করে এসেছি, আমরা যদি বেতন না পাই আমাদের লাজ যাবে বাবা। আগের এই কাপড়ের কাপড়টা ব্যাগে নিয়ে এসেছি, আমরা কোন মুখে এই মুখ নিয়ে দেশে যাব? স্কুলে প্রতিষ্ঠান শাটডাউন দিয়ে এসেছি, শাটডাউন দিয়ে প্রত্যেক শিক্ষক এখানে আমরা এসেছি। আমি এ দেশ জাতি যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, আমাদের শিক্ষককে গালি হাতে বিদায় দিন না। ছোটবেলা থেকে পড়লাম শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষকদের এই কান্না দেখে আমার কাছে মনে হয় না জাতির মেরুদণ্ড পরবর্তীতে সোজা হয়ে দাঁড়াতে পারবে। এখনই এই শিক্ষকদের সমস্যার সমাধান করতে হবে, তাহলে হয়তো দেশের মেরুদণ্ড সঠিকভাবে দাঁড়িয়ে থাকবে। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। স্ক্রিনে দেখানো এই নাম্বার কিংবা এই ফেসবুকের মাধ্যমে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।